ঈদের আগে ঈদের খুশি এনে দিয়েছেন হামজা চৌধুরীর এই উপস্থিতি। যখন সারা দেশ হামজা চৌধুরীর জ্বরে ভুগছিল, ঠিক সেই মুহূর্তে একটা অস্বস্তি ঘিরে ধরেছে বাংলার ফুটবলকে ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণে। কেন ফাহমিদুলকে বাদ দেওয়া হলো এবং সেই জেরে আমরা দেখতে পেয়েছি গতকাল সারা দিন ব্যাপী সমর্থকরা সারাদিন প্রোটেস্ট করেছে বিভিন্ন, আজ সারাদিন ব্যাপী তাদের কর্মসূচি আছে। কি এমন ঘটলো, কি হতে যাচ্ছে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। শুভ সকাল। যেটা আমরা হামজা চৌধুরীকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই ব্যস্ত, মানে বাংলাদেশের ফুটবলে এমন ঘটনা আসলে খুবই রেয়ার যে একজন ফুটবলার কিছুই জেতেনি দেশের জন্য বা দেশের জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছে, তার আগে তিনি যেভাবে আসলে গ্র্যান্ড সেলিব্রেশন তাকে নিয়ে আসলে হচ্ছে, সেই জায়গায় ফাহমিদুলকে যেভাবে আসলে বাদ দেয়া বলি বা যাই বলি, এটা নিয়ে আসলে বিতর্কটা কেন হলো? প্রসেসটার কারণে নাকি আসলে অন্য কিছু আছে? আমরা একটা সিন্ডিকেটের কথাও শুনতে পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ কণা। একটা ব্যাপার তো এখানে স্পষ্ট যে যখনই আপনার সম্মানিত যুব এবং ক্রীড়া উপদেষ্টা ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতির সঙ্গে আলাপ করতে চেয়েছেন ইস্যুটাকে নিয়ে, তখন এর আগের যে আলোচনাগুলো, যে বিতর্ক, বাদ দেয়া, সিন্ডিকেট, এর সব কিছু না আমার মনে হয় যে জায়েজ হয়ে গেছে। ইফ দেয়ার ইজ নট সামথিং, তাহলে সম্মানিত ক্রীড়া উপদেষ্টা মহোদয় কেন ব্যাপারটা ডাকবেন? তার কাছেও কিছু মেসেজ ডেফিনেটলি আছে যেটা তার জন্য স্বস্তির না, কিংবা যিনি ওটাকে মনে করেছেন যে জিনিসটা এই মুহূর্তেই কথা বলে বসে সেটেল করা দরকার। একটা আপনি খেয়াল করেন যে এটার একটা পজিটিভ দিকও আছে। পজিটিভ দিকটা আমি এই জন্য বলছি যে আমি হামজার আলোচনাতে পরে আসছি, যে ফাহমিদুলকে বাদ দেওয়া হলো, তিনি ইতালিতে ফিরে গেলেন, দলের সঙ্গে দেশে ফিরলেন না, এই পর্যন্ত স্বাভাবিক ছিল, এটা হইতে পারে। কিন্তু যখন এই সিন্ডিকেটের প্রশ্নটা আসলো, তখন বাংলাদেশের একটা বড় অংশের দর্শক অন্তত ঢাকা শহরে হলেও একটা মিছিল বা একটা প্রতিবাদ তারা করলো। বাংলাদেশ ফুটবলের জন্য একটা দারুণ ব্যাপার। ফাহমিদুল আসবেন কি আসবেন না, সেটেল হবেন কি হবেন না বাংলাদেশ টিমে, সেটা পরের প্রশ্ন। কিন্তু এই যে দর্শকদের আগ্রহের জায়গা, আমরা বলি না যে মরা গাঙে একটা জোয়ার আসা, তো ফুটবলকে ঘিরে এই যে উন্মাদনার ব্যাপারটা, দর্শকের ভালোবাসার প্রকাশটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা যদি কোনো পজিটিভ কেসে হতো আমি আরও বেশি খুশি হতাম, কিন্তু এটা যেহেতু একটা বিতর্কিত ইস্যুকে ঘিরে, তারপরও খুশি না হয়ে পারছি না দর্শকের ওই পয়েন্ট অফ ভিউ থেকে, না তাদের ওই ভালোবাসার জায়গাটা তৈরি হচ্ছে ফুটবলকে ঘিরে। সেকেন্ড থিং হচ্ছে সিন্ডিকেট। বাংলাদেশের স্পোর্টসে এটা অনেক পুরনো বিষয়, এটা শুধু ফুটবল না, সব জায়গায়। লেটসে ধরেন এখন মানে ক্লাবের নাম বললে শুনতে খারাপ লাগবে, ক্লাব কর্তা কর্মকর্তারা যারা আছেন তারা মন খারাপ লাগবে, আর তাও বলতে হবে। বাংলাদেশ ক্রিকেটে, যেহেতু আমি ক্রিকেট নিয়ে বেশিরভাগ সময় কাজ করেছি, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আবাহনীতে খেলা মানে ন্যাশনাল টিম না হইলেও এ টিম বা এইচপি টিম আপনার জন্য গ্যারান্টিড। প্লেয়াররা 5 লাখ টাকা কম হইলেও ওই টিমে খেলে। এটা বাংলাদেশ ক্রিকেটের একদম ওপেন সিক্রেট ছিল লাস্ট 10-15 ইয়ার্স, বা বিভিন্ন সময় বা তারও আগে হয়তো হয়ে থাকতে পারে, আমি জানি না, আমরা তখন ছোটো ছিলাম। এই যে ঘটনাটা, এটা কি আপনি কখনো শুনেছেন যে ব্রেক হয়েছে? ব্রেক কিন্তু হয়নি। আপনি বাংলাদেশের টপ প্লেয়াররা সবাই আবাহনীতে খেলে, তারা জানে আবাহনীতে না খেললে কোনো না কোনো সময়ে গিয়ে আমার প্রবলেম হবে। হয়তো ন্যাশনাল টিমে একবার যদি বাদ পড়ি, আমার সমান পারফরমেন্স করেও আবাহনীর এক প্লেয়ার ন্যাশনাল টিমে ঢুকে যাবে, আমি ওর সমান পারফরমেন্স করেও বাদ পড়ে যাব। ফুটবলেও এই যে বসুন্ধরা কিংসের নাম যে আসছে, বসুন্ধরা কিংস আপনার গত কয়েক বছরে ফুটবলে তাদের চাইতে বেশি ইনভেস্টমেন্ট বা তাদের চাইতে বেশি কাজ তো বাংলাদেশ ফুটবলে কেউ করেনি। এই ক্রেডিটটুকু তাদের দিতে হবে, এটা মাস্ট। তারা যে অ্যারেনাটা করেছে বাংলাদেশের ফুটবলের পার্সপেক্টিভে, এটা অন্য অনেক ক্লাবের জন্য ড্রিম, স্বপ্নের চাইতে বেশি হয়তো। তো তাদের তো ফুটবল নিয়ে কাজ, ইনভেস্টমেন্ট, ভালো কাজ, বা প্লেয়ারদেরকে গ্রুমিং করা, দামি বড় প্লেয়ার আনা, বিদেশি টুর্নামেন্টে খেলা, অ্যাচিভমেন্ট সব কিছু রয়েছে। একই সঙ্গে তাদের এগেনস্টে এই যে সিন্ডিকেশন, এই সিন্ডিকেশনের অভিজ্ঞতা রয়েছে, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের প্রতিনিধিত্বও রয়েছে। এখন কথা হচ্ছে যে এই ব্যাপারগুলো যখন থাকে, লেটস সে স্পেনে যদি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার দাপট থাকে, এই থাকাটা পৃথিবীর সব দেশে মিনিমাম পর্যায়েও থাকে। কিন্তু যখন এটা রাষ্ট্রীয় ইস্যু হয়ে যায়, রাষ্ট্রীয় কোনো বিষয়ে কোনো পাবলিক কোনো প্লেয়ারকে নিয়ে এই ধরনের সমালোচনা তৈরি হয়, তখন এটা রাষ্ট্রের দায়িত্ব পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণে নিয়ে সলভ করা। নিশ্চয়ই ভারতের বিপক্ষে একটা বড় ম্যাচ, সেই ম্যাচের আগে আগে এই বিতর্কটা সৃষ্টি আসলে না করলে হতো কিনা। হ্যাভিয়ার কাবরেরা তিনি নিজে পছন্দ করে ফাহমিদুলকে এনেছেন, নিশ্চয়ই তার খেলা দেখেছেন। সেই জায়গায় কি এমন ঘটলো যে তাকে আসলে আনা হলো না? বা কালকে বাংলাদেশ দল যখন দেশে নামলো, তারপর তিনি যখন আসলে মিডিয়ার সাথে কথা বলেছেন, এক একজনের কাছ থেকে এক এক রকম ইনফরমেশন আসলে পাওয়া যাচ্ছিল। কেউ বলছিল তার পারফরমেন্সে খুশি হতে পারেনি, কেউ বলছিল ডিসিপ্লিনারি ইস্যুজ আছে, কেউ বয়সের কথা বলছিল। এগুলো না করে যদি কোনো একটা কথা বলে মানে বিতর্কতাটা জন্মই না দেওয়া যেত, তারপর তো সবকিছু আসলে স্মুথলি চলতে পারতো।
আপনি যখন নানানজন নানান কথা বলবে এবং যারা ওই দল সংশ্লিষ্ট বা দলের সঙ্গে সম্পর্কিত, তখন সন্দেহ আরও বাড়বে। যদি এটা এমন কিছু হতো যে 3 জনে মিলে বা 4 জনে মিলে একই রকম কথা বলছে, আপনি একরকম ভাবে বুঝতেন। কিন্তু এই যে আপনি প্রশ্নটা করলেন যে আপনি একজন ধরেন স্পোর্টস রিপোর্টার হিসেবে আপনার মনে প্রশ্ন তৈরি হয়েছে, কি রে ভাই একটা পার্টিকুলার ইস্যুতে 3 জন মানুষ 3 রকম কথা কেন বলবে? সো দেয়ার ইজ সামথিং। হ্যাঁ, ওনার বয়স কম, উনি টিম ডিসিপ্লিন ব্রেক করেছেন, আপনি ওইটা বলেন যে ভাই ও ডিসিপ্লিন ব্রেক করছে, ও রাত্রি 2টার সময় টিম হোটেলতে বের হয়ে গেছে, ও টিম হোটেলের সময় মতো ড্রেস আপ করে আসে নাই, গাড়িতে ওঠে নাই। তাসকিনের ক্ষেত্রে বিশ্বকাপে হয়েছিল না এরকম। সো জিনিসটা হচ্ছে কি যে এই যে হাভিয়ের কাবরেরা বলেন আর অন্য যে কেউ বলেন, বাংলাদেশ ফুটবলটা যারা চালাচ্ছেন, লম্বা সময় ধরে চালাচ্ছেন, এর আগে যে লোকগুলো ছিলেন, আমি জাস্ট একটা হামজার উদাহরণ দিয়ে বলি যে হামজা যখন আসলেন, তাকে যখন ফুল দেওয়া হলো এয়ারপোর্টে, যে চেহারাগুলো দেখেছেন, আমি গত 15 বছর ধরে এই চেহারাগুলো দেখছি বাংলাদেশ ফুটবলে। তারা এই যে বিভিন্ন সময়ে যে বাংলাদেশ ফুটবল যাদের হাত ধরে নিচের দিকে নেমেছে, এই লোকগুলো এখনো ফুটবল ফেডারেশনে আছে, হামজার আশেপাশে দেখা যাচ্ছে। আপনি কিভাবে এক্সপেক্ট করেন বাংলাদেশ ফুটবলটা ভালো হবে? এই যে হাইপের কথা, আমি সবসময় একটা কথা বলি যে এনিথিং টু মাচ সুনার অর লেটার উইল কস্ট ইউ সো মাচ। এই যে হামজার যে বিষয়টা আমরা বলছি যে আমরা বাংলাদেশ ফুটবলের নতুন রাজা, এটা হামজা হয়তো ডিজার্ভ করেন, কিন্তু এইভাবে বলাটা আর বাকি যে 22 জন ফুটবলার আছে ন্যাশনাল টিমের, তাদেরকে মানসিকভাবে একটা আঘাত দেয় যে ভাই, মানে যদি লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক, ভাই হামজা বাংলাদেশ ফুটবলের রাজা, আমরা কি ধুইঞ্চা? লেট ইট বি লাইক দ্যাট। হামজা বড় প্লেয়ার, বাংলাদেশ ফুটবলের হিস্ট্রিতে তার মাপের কোনো প্লেয়ার কোনোদিন বাংলাদেশ ফুটবলে খেলেনি। এই সাউথ এশিয়ার কন্টিনজেন্টে এরকম প্লেয়ার আমরা কখনো দেখিনি। এভরিথিং ইজ ফাইন, এভরিওয়ান নোজ ইট। কিন্তু আপনি যখন তাকে বড় করতে গিয়ে অন্যদেরকে ছোট করে ফেলবেন, এটা টিম গেমের জন্য ভালো কোনো উদাহরণ না। মানে যখন সবাই খেলবে 11 জন, প্রত্যেকে তো প্রত্যেকের দায়িত্বটা পালন করবে। একজনকে সুপিরিয়র ক্যারেক্টার দিয়ে দিলে তো আসলে সেই জিনিসটা হবে না, একটা ভারসাম্য তো নষ্টই হবে। সেটা ডেফিনেটলি মানসিকভাবে হোক, আর সেটার প্রভাব হয়তো খেলাতেও পড়বে। ক্যাবরেরা যে ডিসিশনটা নিলেন, এমনও হতে পারে বাংলাদেশ ভারতের সাথে খুব ভালো পারফর্ম করলো এই স্কোয়াডটা নিয়ে, এই দলটাকে নিয়ে, তখন হয়তো এই যে ডিসিশনটা এত কিছু যে হলো সবাই আমরা আসলে ভুলে যাব, কারণ বাংলাদেশ দারুণ পারফর্ম করবে। কিন্তু যদি হেরে যায়, যদি বাজে পারফর্ম করে, তখন তো এটার জন্য ক্যাবরেরাকে আসলে অনেক সমালোচনার মুখে পড়তে হবে। যেমনটা আমরা ক্রিকেটে দেখতাম, টিম ম্যানেজমেন্টকে যেভাবে আসলে টুর্নামেন্ট খেলে আসার পরে আমরা সমালোচনার মুখে তাদেরকে পড়তে হতো, সেই একই তো, মানে একটা রিস্ক তো তার জন্য হয়ে গেল। ব্রেকের আগে আপনার সময় আছে কতক্ষণ? আচ্ছা, আপনি বলেন। আপনি উল্টো করে চিন্তা করেন যে হামজা খুব খারাপ পারফরমেন্স করলো, তখন কি হবে? হইতে পারে না এটা? দেখেন, হামজা গ্লোবাল ফুটবল স্ট্যান্ডার্ড, আমি যদি বলি গ্লোবাল ফুটবল স্ট্যান্ডার্ড, হামজা কি অনেক বড় প্লেয়ার না। হামজা যে রোলটাতে খেলেন, তিনি মোস্ট লাইকলি ডিফেন্সিভ রোলটাতে খেলবেন, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, হোয়াট এভার, বা ডাবল পিভটের সিঙ্গেল পিভট হিসেবে খেলবেন। আমি জানি না কোন রোলে খেলবেন, 4-4-2 না 4-3-3, 4-2-3-1। এখন কথা হচ্ছে যে হামজা এসেই বাংলাদেশে ক্লিপ করবেন, এটা আমরা প্রত্যাশা করছি। কিন্তু হুট করে এসেই একটা নতুন দলের সঙ্গে নেমে যাওয়া, এবং সেই নতুন দলের সঙ্গে যদি অন্যান্য যে টিমমেটরা আছে তাদের সঙ্গে যদি তার জেলিংটা ভালো না হয়, তাহলে হামজা একা বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দেবে, এটা চিন্তা করাটা বোকামি। এটা লিওনেল মেসি হইতো তাহলে আমি একভাবে বুঝতাম, বা ক্রিশ্চিয়ানো রোনালদো হইতো একভাবে বুঝতাম। কিন্তু হামজা চৌধুরীর কাছে কি, আমাদের তো আসলে ওরকম বড় কিছু দেখে অভ্যস্ততা নেই। আমরা বড় কিছু দেখে বা বড় কিছু পেয়ে বাংলাদেশ ফুটবলে অভ্যস্ত না। সো এই কারণে হামজার পাওয়াটা বা হামজাকে পাওয়াটা আমাদের জন্য ইটস লাইক এভারেস্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। একই সঙ্গে এটা বলতে হবে যে হামজাকে যেন আমরা ওই আগুনের মধ্যে ফেলে না দিই যে মানুষটা প্রচণ্ড রকম তাপে একদম জ্বলে পড়ে যায়। তাকে একজন প্লেয়ার হিসেবে আমরা ট্রিট করি, তার পার্টিকুলার কিছু রোল থাকবে, কোচ টিম ম্যানেজমেন্ট মিলে রোলটা সেট করবে, এবং হামজা তার মতো করে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। লেট ইট বি লাইক দ্যাট। এখন কথা হচ্ছে যে কোচ বাংলাদেশকে ভারতের এগেনস্টে জেতাতে চাইবেন, প্লেয়াররা জিততে চাইবে, এর মাঝখানে ইন বিটুইন কোনো ব্যবস্থা নেই করা। আপনি জিততেই চাইবেন, জেতার জন্যই নামবেন। এখন হেরে গেলে, আপনি হেরে গেলে হেরে যাবেন। ভারতের সঙ্গে হেরে গেলে কি বাংলাদেশ ফুটবল শেষ হয়ে গেল? শেষ হয়ে গেল না। কিন্তু জিনিসটা হচ্ছে এই যে হামজা যদি না আসতো, তখন কি আপনি এই হাইপটা এক্সপেক্ট করতেন? না। এই যে হাইপটা, এই হাইপটা যদি পজিটিভলি আমি দেখি, হয়তো প্লেয়ারদেরও মোটিভেট করবে। আপনি যখন আপনার টিমে মাঝখানে আপনি জানবেন যে জিনেদিন জিদান রয়েছে, লেটস সে দিয়েগো ম্যারাডোনা রয়েছে বা পেলে রয়েছে, বাকি প্লেয়ারদের না ওই ব্যাপারটা মোটিভেট করে। এখন বাংলাদেশের বাদ বাকি যে হামজার টিম মেম্বাররা থাকবেন, তারা হামজাকে পেয়ে অ্যাকচুয়ালি ওই মোটিভেশনটা ফিল করেন কিনা, না আমাদের হামজা আছে, এই বিশ্বাসটা তাদের মধ্যে থাকে কিনা যে না আমি যখন ওপরে খেলবো বা পেছন থেকে দারুণ কিছু সাপ্লাই আসবে, ডিফেন্স ছেড়া কিছু পাস যাবে, কিংবা যখন কাউন্টার অ্যাটাক হবে সে মাঝখানে থাকবে টু ডেস্ট্রয় দ্য অ্যাটাক। সো এই যে ভরসার জায়গাটা, এটা যদি টিমের মধ্যে তৈরি হয়, টিম ভালো খেলবে। কিন্তু ওই যে
প্লেয়ার সবাই তো এক না, ভাই হামজা ভাই এত বড় প্লেয়ার তো কি হয়েছে, আমি খারাপ খেলি নাকি, এই চিন্তা আছে অনেকের। আই হ্যাভ সিন সো মেনি পিপল। হ্যাঁ, সো ওইটাকে মিনিমাইজ করাটা কোচের দায়িত্ব, যে ভাই মাঠে 11 জন প্লেয়ার ডিপ্লয় করা, 11 জন প্লেয়ারের ভিন্ন দায়িত্ব রয়েছে, ভিন্ন ভিন্ন, কারো একটু কম, কারো একটু বেশি, কারো একটু বেশি এফোর্ট দিতে হবে, কার তুলনামূলক ওর তুলনায় একটু কম দিতে হবে, সবাইকে একই রকম পরিশ্রমটা করতে হবে। এটা হচ্ছে মানে ওই ফোকাসটা থাকাটা ইম্পর্টেন্ট। নিঃসন্দেহে আপনি বারবার করে জোর দিচ্ছেন হামজা চৌধুরী টিমের সাথে বন্ডিংটা গড়ে তোলার জন্য। অ্যাবসলিউটলি সেই সুযোগটা কি হামজা পাচ্ছে কিনা? আজকেও যদি দেখি তার শিডিউল 6টা পর্যন্ত তিনি বিজি, খুব বিজি, এবং তিনি এমন একটা জায়গা থেকে ম্যানচেস্টার থেকে আসছেন, সেখানে টেম্পারেচার খুব সম্ভবত 3 ডিগ্রির মতো, সেখান থেকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসে তিনি এসেছেন। খাদ্যাভ্যাসের একটা ব্যাপার আছে, আমরা জানি যে আমরা সবসময় বলি যে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়, আমরা তো সেই সুযোগটা তাকে দিচ্ছি না। ভারতের আগে আমরা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলছি না, আমরা সেশন খুব সম্ভবত পাওয়া যাচ্ছে 4টা 5টা, মানে এটা এনাফ কিনা? আচ্ছা, এখন কথা হচ্ছে এনাফ না হলেও একেবারে কম না। আমি কথাটা এই জন্য বললাম যে যখন সেশনগুলো হবে সেই সেশনগুলোতে গেম সিচুয়েশন প্র্যাকটিসটা ডেফিনেটলি হবে, এবং সেটা কয়েকটা রোল ক্রিয়েট করে হতে পারে। লেটস সে আমি আপনাকে মানে আরও সহজ করে বলি যে আমরা 3টা পার্টিকুলার সেশনে 3টা ডিফারেন্ট ফরম্যাটে খেলবো। প্রথমটা হয়তো খেললাম 4-4-2, তারপরেরটা হয়তো খেললাম 4-2-3-1, তারপরেরটা হয়তো খেললাম 4-3-3। এই যে পার্টিকুলার ফরমেশনগুলো, এই ফরমেশনগুলোতে হামজার রোলটা কী হবে, তাকে সাপোর্ট করার জন্য কারা কারা থাকবে, জামাল ভাইয়ের সঙ্গে আরেকজন মিডফিল্ডার কে হবে, মুরসালিনের ভূমিকা কি হবে, ইসা ফয়সাল লেফট ব্যাক থেকে কোন সিচুয়েশনে কতটুকু উপরে উঠবেন, এবং ওই সময় হামজার পজিশনটা কি হবে, তিনি কি লেফট সাইডটাই কভার করবেন নাকি মাঝখানে একদম সেন্ট্রাল পজিশনে থাকবে। দেয়ার আর সো মেনি থিংস করা। এই বিষয়গুলো অ্যাকচুয়ালি যে পর্যন্ত গেম সিচুয়েশন আপনি ইনভলভ না হবেন, ইভেন ইফ ইট ইজ প্র্যাকটিস গেম সেশন, সে পর্যন্ত আপনি নিজের মতো করে জিনিসটা মাথায় নিতে পারবেন না। এখানে মানে নিজের মেমোরি একটা ব্যাপার আছে, যে আমার মেমোরিতে সেট করে নেওয়া, দিজ আর মাই ডিউটিস। সো হামজা অনেক বড় প্লেয়ার, বাংলাদেশের প্রেক্ষাপটে টপ লেভেল ফুটবলে খেলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় তিনি ছিলেন লেস্টার সিটিতে, নাও কাম ডাউন টু শেফিল্ড, সেখানেও ভালো ফুটবল হয়। উনি মানিয়ে নিতে পারবেন, এটা আমার বিশ্বাস, আমার এটা মনে হয়। এটা তার প্রফেশনালিজম, তার যে অভিজ্ঞতা, তার যে স্কিল, সেগুলো দিয়ে, এবং এই মানিয়ে নেওয়াটা যত দ্রুত হবে তত বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ হয় কি, বাংলাদেশের জার্সিতে হামজা কেমন পারফর্ম করছেন এটা কিন্তু তার প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। বাংলাদেশে না খেলেও তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন, বা ইংলিশের টপ ফ্লাইট ফুটবলে খেলেছেন, বা আগামী তো আশা করি খেলবেন। এক্স্যাক্টলি। সো জিনিসটা হচ্ছে যে হামজাকেও ওই দায়িত্বটা নিতে হবে যে আমি এখানে এসেছি টপমোস্ট প্লেয়ার হিসেবে, সো আমার কাছ থেকে একটা দেশ, একটা জাতির অনেক বড় এক্সপেকটেশনস আছে। সো ওই এক্সপেকটেশনসটা আমাকে ফুলফিল করতে হবে। এটা চাপ মনে না করে মোটিভেশন হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতা হিসেবে দেখেন, দ্যাট উইল বি দ্য মানে বেস্ট পসিবল থিং। ফিল করছেন না তিনি, বরং এটাকে ইন্সপিরেশন হিসেবেই নিচ্ছেন। তার প্রত্যেকটা কথাই আসলে দারুণ, তিনি যেভাবে রিসিভ করছেন প্রত্যেকের উষ্ণতা, সেই জায়গাটা। আমরা দেশের ফুটবল নিয়ে কথা বলছিলাম, নেশনস লিগ শুরু হয়ে যাচ্ছে, মানে এখন ইন্টারন্যাশনাল ব্রেক চলছে, কিন্তু আসলে ব্রেক না, আমরা তো খেলা দেখতেই পাচ্ছি। বিগ ম্যাচ আছে, ক্রোয়েশিয়া ফ্রান্স 2018-এর ফাইনালের রিক্রিয়েট হবে, অন্যদিকে পর্তুগালের আছে। আমরা শুরুতে কোনটা, আপনার যে ম্যাচ নিয়ে কথা বলতে ইচ্ছে করে সেটাই। ওকে, বল আমার কোর্টে ঠেলে দিলেন, তাই তো? ম্যাচ তো শুক্রবার রাতে। জি, দেখেন লাস্ট বৃহস্পতিবার রাত, আগামীকাল। হ্যাঁ, লাস্ট যদি আমরা 10-12 বছর দেখি, বা 3টা বিশ্বকাপ দেখি, ইনফ্যাক্ট 1998 ওয়ার্ল্ড কাপ থেকেও দেখি, ফ্রান্স ফুটবলের যে রেভুলেশনটা, স্পেশালি আপনার মাইগ্রেটেড ফুটবলারদের নিয়ে, এটা ফ্রান্স ফুটবলকে একটা ভিন্ন ডাইমেনশন দিয়েছে। আপনি যদি ফ্রান্সের টিমটার দিকে দেখেন, আপনি যে কোনো গ্লোবাল টুর্নামেন্টে ফ্রান্স টিমটাকে নামিয়ে দেন, চ্যাম্পিয়নশিপের দাবিদার। ইটস মোর লাইক দ্য অস্ট্রেলিয়ান টিম ইন ক্রিকেট, বা এখনকার হিসেবে তাহলে ভারতীয় টিমের মতো, যে টুর্নামেন্টে খেলো তার চ্যাম্পিয়নশিপের দাবিদার, যে প্লেয়ার নিয়ে যাক। সো ফ্রান্স ক্রোয়েশিয়া ইটস মোর লাইক এ এইজিং টিম। আর ফ্রান্সের বিষয়টা কি, প্রতি 3 বছরে তারা 3-4 জন করে এমন সব প্লেয়ার সাপ্লাই করে, এটা শুধু পার্টিকুলার একটা পজিশনে কিন্তু না, আপনি উইঙ্গার বলেন, ফ্রন্ট লাইনে বলেন, অ্যাটাকিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার, সব কিছু মিলে এমন একটা সিচুয়েশন বা এমন একটা স্কোয়াড তারা দাঁড়া করান, যে স্কোয়াডটা যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে। সো ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচে কোনোভাবেই ক্রোয়েশিয়া ফেভারিট না, বাট হয় কি, ক্রোয়েশিয়া বা আপনার ওই অঞ্চলের যে টিমগুলো আছে, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বসনিয়া, এই টিমগুলোর মধ্যে না একটা লড়াকু মানসিকতা থাকে, এবং তারা হয়তো আপনার গ্লোবাল স্টেজে এমবাপ্পের মতো প্লেয়ার বা লিওনেল মেসির মতো প্লেয়ার প্রডিউস করে না, কিন্তু তারা এমন সব প্লেয়ার প্রডিউস করে যারা ইউরোপের টপ ফ্লাইটে ইফেক্টিভ প্লেয়ার হিসেবে বিবেচিত। এই ইফেক্টিভ প্লেয়াররা
আপনার যে কোনো সিচুয়েশনে নিজেদের নার্ভ ধরে রেখে বড় টিমকে হারিয়ে দেওয়ার যোগ্যতা রাখে, এটা কিন্তু আমরা, আপনি যে ওয়ার্ল্ড কাপের উদাহরণ দিলেন, সেই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার সঙ্গেই হেরেছিল, লিওনেল মেসির আর্জেন্টিনা। সো তাদেরকে আমি খাটো করছি না, কিন্তু ফ্রান্সকে ডেফিনেটলি ফেভারিট মেনে তারাও মাঠে নামে, এটা আমি বিশ্বাস করি। ইট ক্যান বি এ গুড ম্যাচ, এবং ট্যাকটিক্যাল ব্যাটেলটা ইট শুড বি ইম্পর্টেন্ট, কেননা ফ্রান্স টিম ইজ সাচ এ টিম, তারা যে কোনো সিচুয়েশন, যে কোনো কন্ডিশনে তাদের জন্য আসলে মানে গোল করার জন্য ছোট্ট করে সময় একেবারেই নেই। পর্তুগালের ম্যাচ আছে, ক্রিশ্চিয়ানো রোনালদো, তার পারফরমেন্স আমরা দেখছি, মানে 1000 গোলের পথে তিনি এগিয়ে চলেছেন। ওই 1000 গোলটাই এখন হচ্ছে তার ল্যান্ডমার্ক ছোঁয়ার বাকি আছে অ্যাকচুয়ালি। এছাড়া তো আসলে কোনো কিছু আর জিতবেন এই সম্ভাবনা খুব কম। আর নেশনস লিগ মানে জিতলে কি আর না জিতলে কি, এটা আসলে রোনালদো বা ওনারাই খুব ভালো বলতে পারে, এটা বলতে তাদের কাছে খুব বেশি ম্যাটারও করে না, আই গেস। নিশ্চয়ই। যদি আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরমেন্সই, মানে আপনি তো বলছেন, বুঝতে পারছি যে দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ইউরোপের টপ ফ্লাইট থেকে বের হয়ে গেলেন, আমি পার্সোনালি ব্যাপারটাতে খুব বেশি ভালো লাগেনি আমার। আমি রোনালদোকে ইউরোপের টপ ফ্লাইটে দেখতে চেয়েছিলাম, যেটা আসলে বলে থাকি যে রিটায়ারমেন্ট প্ল্যান একটা, হ্যাঁ, সেই দিক থেকে আসলে দর্শকরা যখন তাকে দেখতে চাইবেন, তাকে টপ ফ্লাইটেই দেখতে চাইবেন, দ্যাট ইজ ফাইন। বাট আমরা প্রত্যেকেই পর্তুগালের ম্যাচ হলে আপনি রোনালদোর দিকেই তাকায় থাকবেন, রোনালদো কি খেলে। নিঃসন্দেহে, নিশ্চয়ই আমরা আপনি যেটা বলছেন দুর্দান্ত ম্যাচ দেখবো, সেই প্রত্যাশা, সে নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। দেব চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।